স্বাগত ডিবিসি নিউজের খেলা দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। দর্শক সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা তার সাথে কথা বলবো ক্রীড়াঙ্গনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আজাদ মজুমদার, আপনাকে স্বাগত স্টুডিওতে। প্রথমে যেটা জানতে চাই, গতকালকে বাংলাদেশ সিরিজ জিতল আয়ারল্যান্ডের বিপক্ষে 2-1। টোটাল সিরিজটা আসলে পর্যবেক্ষণ করলে আপনার মতে কেমন গেল? এটা তো বছরের শেষ সিরিজ, সো যে কোনো বছর আপনার ইতিবাচকভাবে শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সামনের বছর আপনার আমাদের দলটাকে নতুনভাবে শুরু করার বা একটা উজ্জীবিত অবস্থায় শুরু করার জন্য এটা অনুপ্রেরণা দেয়। এবং আরও গুরুত্বপূর্ণ এই জয়টা ছিল এই কারণেই যে মাঝখানে আমাদের দলের পারফরমেন্সটা একটু ফল করেছিল। আপনি দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের দলটা ভালো করতে পারেনি, এই সিরিজেও প্রথম ম্যাচটাতে ভালো করতে পারেনি। তো আপনার এই সামনে মাস 2 পরেই হয়তো বিশ্বকাপ, আপনার বিশ্বকাপের আগে যদি আপনার পারফরমেন্সটা ক্রমাগত পড়তে থাকতো তাহলে বিশ্বকাপের আগেই দলের মধ্যে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হতো। এখন এটা খুব আশার কথা যে আপনার এই যে হারের যে ধারাবাহিকতাটা, এটাকে ঠেকানো গিয়েছে। আমার দল আবার জয়ের মধ্যে ফিরেছে এবং দলের জয় যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই আসলে এটা ইতিবাচক। আরেকটা কথা বলেছেন লিটন কুমার দাস, বাংলাদেশ দলের অধিনায়ক টি-20। তিনি আসলে যেটা বলেছেন যে এরপরে আর কোনো সিরিজ নেই বিশ্বকাপের আগ পর্যন্ত, সেখানে বিপিএল খেলে তারপরে যে কেউ দলে আসলেও আসতে পারে। সেক্ষেত্রে অনেক কথা আছে, অনেকে হিসাব নিকাশ আছে, কারণ পারফর্ম করে একজন প্লেয়ারকে বাদ দিয়ে সেখানে নতুন কাউকে ঢোকানো যেমনটা মুশকিল, ঠিক তেমনি আবার ঘরোয়া লিগে পারফর্ম করছে ভালো চোখে পড়ার মতো, তাকে বাদ দিয়ে দল করাটাও বিশ্বকাপের জন্য মুশকিল হয়ে যাবে। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? তার সাথে আপনি একমত কিনা? এইটা তো প্রথমত নির্বাচকদের বিষয়। আর ঘরোয়া লিগে একজন যদি নতুন কেউ জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে তাহলে তার প্ল্যাটফর্মটা কী? তার প্ল্যাটফর্মটা তো ঘরোয়া লিগে পারফর্ম করেই আপনার তাকে জাতীয় দলে আসতে হবে। আমাদের দেশে যেটা হয়, অতীতেও আমরা দেখেছি যে অন্যরা ব্যর্থ হলে আসলে কেউ তখন তার জায়গায় একজনকে সুযোগ দেওয়া হয়। তো অন্যের ব্যর্থতায় দলে আসার চেয়ে নিজে পারফরমেন্স করে নিজে যদি দলে ঢোকার দাবিটা নিজে কেউ জোরালো করতে পারে তাহলে সেটা একদিক থেকে ভালো। আর আপনার জাতীয় দলে খেলাটা এক ধরনের ইনসেনটিভ। এই ইনসেনটিভটা যদি সামনে থাকে যে আমি ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমি জাতীয় দলে সুযোগ পাবো, তাহলে প্রত্যেকে ঘরোয়া ক্রিকেটটাকেও অনেক বেশি সিরিয়াসলি নেয়। তো আমি মনে করি না যে বিপিএলে ভালো খেলে কেউ যদি জাতীয় দলে আসে এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত, বরঞ্চ এটাই হওয়া উচিত আসলে আইডিয়াল প্রসেস, যে ঘরোয়া ক্রিকেটে একজন ভালো খেলে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তার এই পার্টিকুলার পজিশনে জাতীয় দলে যিনি খেলেন তার চেয়েও তিনি ভালো বা তার সম্ভাবনা আছে, তাহলে তাকে জাতীয় দলে নেওয়া যেতেই পারে। আসবে চোখ ফেরাতে চাই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির দিকে। রাজনীতিতে যেটা আমরা দেখে থাকি, কোনো একটা দল সরকার গঠন করলে বিরোধী দল চেষ্টা করে সরকারকে চাপে রাখার জন্য বিভিন্ন ইস্যুতে, আবার ঠিক উল্টোটাও হয়, সরকার বিভিন্ন ইস্যুতে চাপে রাখার চেষ্টা করে বিরোধী দলকে। বিসিবিতে আসলে এই ধরনের কিছু হচ্ছে কিনা? আমরা হরহামেশাই দেখছি একটা পক্ষ বিসিবিকে নানা দোষে দোষী করে সংবাদ সম্মেলন করছে, আবার বিসিবি থেকেও তার পাল্টা রিয়াকশন দেওয়া হচ্ছে। আসলে এই বিষয়টা এর সাথে তুলনা করা যায় কিনা বর্তমান যে পরিস্থিতি? প্রথমত আপনার এখন তো কোনো দল সরকার গঠন করেনি, এখন যে সরকারটা আছে এটা দল, আমি একটা এক্সাম্পল দিলাম যে ব্যাপারটা সেরকম, এটা তো দল নিরপেক্ষ সরকার। আর এখন কোনো বিরোধী দলও নেই। যারা আছে, যেই দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বাংলাদেশে ক্রিয়াশীল আছে, তারা সবাই সরকারের সাথেই সহযোগিতাপূর্ণ আচরণ করছে এবং তাদেরকে নিয়েই সরকার পরিচালিত হচ্ছে তাদের সহযোগিতাতে। আসলে বিরোধী দল নাই এখানে। আপনি যেটা মিন করেছেন সেটা আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের হয়তো কোনো বিষয় থাকতে পারে। কেউ হয়তো দল যেমনই হোক, সে তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা আছে বিসিবিতে যোগদান করার, তিনি ব্যক্তিগতভাবে সেই ক্ষেত্রে সফল হতে পারেননি, সেজন্য তার ব্যক্তি আকাঙ্ক্ষা থেকে বিসিবিতে যারা এই মুহূর্তে নির্বাচিত হয়েছেন তাদের বিরোধিতা করতে পারেন। এটা আসলে এখন পুরাটাই আসলে ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছে, যেহেতু এই মুহূর্তে কোনো দলের সরকার দেশে নেই, বা বিরোধী দল বলতে আপনি যেটা মিন করেছেন বা আমরা সাধারণত যেটা বুঝি সেরকম কিছুও নেই। এটা ব্যক্তিগত রেষারেষির ফল। আমরা মনে করি যে এটা বন্ধ হওয়া উচিত। ক্রিকেট বোর্ডে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পর
যারা ক্রিকেট সংগঠক আছেন তাদের উচিত আসলে বোর্ডকে সহযোগিতা করা। বোর্ডকে যদি সহযোগিতা করা হয়, যদি বোর্ডের ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা দেখিয়ে দিতে হবে এবং সেটা নিয়ে কাজ করার জন্য তাদেরকে বলতে হবে, তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে। কিন্তু বিষয়টা এমন একটা পর্যায়ে যেন না যায় যে কারো ব্যক্তিগত ইচ্ছার ফলে বা কারো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় দেশের পুরো ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হওয়া উচিত হবে না। আচ্ছা, আমি যদি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদারকে রেখে একসময় ডাক সাইটে ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদারকে জিজ্ঞেস করি যে 43টা ক্লাব তারা আসলে ঘরোয়া লীগ বয়কটের ডাক দিয়েছে এবং এই সংখ্যাটা বাড়ছেই, সেটা আসলে উদ্বেগের কিনা? না, আমি এটাকে খুব বেশি উদ্বেগজনক কোনো কিছু মনে করি না। এই কারণেই মনে করি না যে এইরকম বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এরকম, আমরা আসলে মানে জন্ম থেকেই দেখে আসছি যে ঘরোয়া ক্রিকেট যখন শুরু হয় তখন এই ধরনের খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে। আমাদের দেশে দুইটা ক্লাবের দ্বন্দ্বে, একটা ম্যাচ নিয়ে দুইটা ক্লাবের দ্বন্দ্বে অনেকদিন ঘরোয়া ক্রিকেট বন্ধ ছিল, এরকম ঘটনাও ঘটেছে। না, একটা প্রশ্ন কিন্তু মাঝখানে উকিয়ে দেয়, সেটা হচ্ছে যে ক্লাবগুলো যদি ঘরোয়া লীগ বর্জন করে দেয়, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা। সেখানে 400-500 ক্রিকেটার খেলে থাকে। এখন ক্লাব বর্জন করলে অবভিয়াসলি বোর্ড অন্য পদ্ধতিতে যাবে, অর্থাৎ এই ক্রিকেটারদেরকে ব্যবহার করবে বোর্ড এনিহাউ। আমি আপনাকে একটু বলি, এটা আসলে বর্জনের কিছু নাই। আমরা মনে করি যে ক্লাবের কিছু অভিমান থাকতে পারে, দাবি দাওয়া থাকতে পারে, এগুলো আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। এটা চিরকালীন কোনো বিষয় না। কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা, একটু আগে আমি যেটা বললাম, পূরণ করার জন্য সে তার ক্লাবকে ব্যবহার করে ঘরোয়া ক্রিকেটকে জিম্মি করে রাখবে, এটা আমার মনে হয় না। এটা শেষ পর্যন্ত আমাদের দেশের ক্রিকেটে যারা ক্রিকেট প্রেমী আছেন বা ক্রীড়া সংগঠক আছেন তারাই এটা হতে দেবেন না। আমার ধারণা দেশের সব ক্লাবই ঘরোয়া ক্রিকেটে অংশ নেবেন, ক্রিকেটারও ক্ষতিগ্রস্ত হবে না। হয়তো এটা নিয়ে কিছু কথা চালাচালি হবে, কিছুদিন হয়তো ঘরোয়া ক্রিকেট কিছু পিছিয়ে যাবে, সামান্য এফেক্টেড হবে, কিন্তু এইটা আমি বিশ্বাস করি যে শেষ পর্যন্ত এটার একটা সমাধান হবে। অতীতে এরকম অনেক ক্রাইসিস এই ঘরোয়া ক্রিকেট নিয়ে হয়েছে এবং ওইসব ক্রাইসিসের সমাধান হয়েছে। মাঝখান থেকে এই কথাটা কি আসলে বলা যায়, মাঝখান থেকে দেখা আমাদের পার্সপেক্টিভে যেটা দেখা যায় যে আজকে এই ক্লাবের কর্ণধার অমুক, তো কালকে আবার আরেকজন আসছে, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। মাঝখান থেকে যদি বদনাম হওয়ার, সেটা ক্লাবের বদনাম হবে এবং যে ক্রিকেটাররা ক্লাবের হয়ে খেলে থাকেন তারা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে বিসিবিও চাইলেও কিন্তু আলাদা টুর্নামেন্ট করতেই পারে এবং সেরকম পরিকল্পনাও আছে, এরকম আভাস মিলেছে। মাঝখান থেকে এই যে বাগড়া দেওয়ার কারণে মানে আসলে স্পোর্টসের যে এনভায়রনমেন্ট সেটা নষ্ট হবে কিনা? প্রথম কথা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা ক্রিকেট বোর্ড না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, শুধুমাত্র ঢাকার ক্রিকেট নিয়ে না। সারা দেশের ক্রিকেটকে কীভাবে চালু রাখা যায়, সারা দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটা বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব। ঢাকাও অবশ্যই এটার একটা অংশ, একটা বড় অংশ। আমাদের তো এই আলোচনাও হয়েছে আসলে ঢাকার ক্রিকেটের যে ক্লাবগুলোর যে এই পরিমাণ যে ভোটার, এত ভোটার আসলে ক্লাবের দরকার আছে কিনা। কারণ এই ঢাকার ক্লাব এখন আসলে বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে সহায়তা করে, এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। ঢাকার ক্লাব ক্রিকেটের মান যে পর্যায়ে নেমে এসেছে, তাতে করে আপনার ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও নতুন করে ভাবার সুযোগ আছে। বাংলাদেশের ক্লাব ক্রিকেটের বা ঘরোয়া ক্রিকেটের যে হোল স্ট্রাকচার, এটাকে আবার রিভিউ করার একটা সময় কিন্তু এসেছে। কারণ কোনো একটা দেশের কোনো একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির ক্রিকেট কেন কিছু মুষ্টিমেয় ক্লাবের কাছে জিম্মি থাকবে, বা একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির ক্রিকেট কেন কিছু ক্লাব আসলে পরিচালনা করবে বা ডিকটেট করবে। একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির ক্রিকেটটা ঘরোয়া ক্রিকেটটা আসলে রিভলভ করা উচিত হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটের উপর ভিত্তি করে। এটার জন্য যদি সাময়িকভাবে খেলোয়াড়রা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আমরা মনে করি যে এটাকে মেনে নিয়ে এটাকে রিভিউ করে পুরো স্ট্রাকচারটাকেই আবার নতুন করে সাজানো উচিত। এবং ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনটাকেই আপনি আমাকে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেছেন, আমি যদি সাংবাদিক হিসেবেও আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে আপনার যে গঠনতন্ত্র আছে, এগুলোকে আরেকটু রিস্ট্রাকচারিং করে এই ক্রিকেট বোর্ডে ক্লাবের প্রভাবটা কমানো উচিত। কারণ ক্লাবই অতীতে দেখা গেছে বিভিন্ন সময়ে ঘরোয়া ক্রিকেটকে বিভিন্ন ইস্যুতে এক এক সময় এক এক ক্লাব ঘরোয়া ক্রিকেটকে জিম্মি করে রাখার চেষ্টা করেছে। তারা তাদের ব্যক্তিগত ইস্যুতে জাতীয় দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা তাদের ক্লাবের স্বার্থে দেখা গিয়েছে যে আপনার জাতীয় দলের খেলোয়াড়কে কেউ হয়তো খেলতে দেয় নাই, অথবা কেউ অন্য ক্লাবের খেলোয়াড় নিয়ে গিয়েছে। এরকম অনেক ইস্যু আছে যদি ক্লাবগুলোর আপনি চরিত্রের দিকে দেখেন। আবার এই ক্লাবগুলো কিভাবে চলে সেটা নিয়েও অনেক প্রশ্ন থাকে। ক্লাবগুলো ঠিকঠাক মতো অডিট হয় কিনা, ক্লাবগুলোর ফান্ডিং কিভাবে আসে, এগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। এটা আসলে দীর্ঘ আলোচনা। তো আমি মনে করি যে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটটাকে বাংলাদেশের একটা বৈশ্বিক মানদণ্ডে দেখে অন্যান্য দেশগুলোর ক্রিকেট কিভাবে চলে তাদের সাথে একটা তুলনামূলক বিচার করে ক্লাব ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচার এটাকে রিভিউ করা উচিত, রিভিউ করে এটা পরিবর্তন করা উচিত, যাতে কেউ কখনো তার ব্যক্তি স্বার্থে বা ক্ষুদ্র স্বার্থে বা ক্লাবের স্বার্থে ক্রিকেটটাকে জিম্মি করতে না পারে। ক্রিকেটকে আপনার ঘরোয়া ক্রিকেটকে চলতে দেওয়া উচিত একদমই একটা স্ট্যান্ডার্ড ওয়েতে, যেটা আমাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো আসলে যেভাবে তাদের ঘরোয়া ক্রিকেটকে চালায়, বিশেষ করে যারা ক্রিকেটে এখন উন্নতি করছে আমরা দেখছি, আমরা তারা কেন উন্নতি করছে, আমরা কেন পারছি না, আমরা কেন এখনও আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারি, কেন এখনও আয়ারল্যান্ডের কাছে সিরিজ নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে হয়, ওয়েস্ট ইন্ডিজের কাছে কেন আমরা, যে ওয়েস্ট ইন্ডিজ একেবারেই টার্মিনাল ডেক্লাইনের মধ্যে আছে অনেক বছর ধরে, এটা তো আর আগের ওয়েস্ট ইন্ডিজ না, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে কেন আমরা হোয়াইট ওয়াশ হচ্ছি, কেন টি-20তে আমরা পারছি না, কেন আফগানিস্তানের মতো দলের কাছে আমরা ওয়ানডে সিরিজে এসে হেরে গেলাম। এই দলগুলো কিন্তু আমাদের দলের চেয়ে খুব ভালো না, বা তাদের ঘরোয়া ক্রিকেট বা অন্যান্য ক্রিকেট কিন্তু আমাদের চেয়ে খুব ভালো না এই মুহূর্তে। আমাদের তাদের চেয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল, আমাদের দেশে যে প্যাশন ছিল, আমাদের দেশে যে রিসোর্স ছিল, বা আমাদের খেলোয়াড়দের যে প্রতিভা বলেন সেগুলোও কিন্তু ছিল, আমরা এগুলো ইউজ করতে পারতেছি না। তার একটা বড় কারণ হচ্ছে এই যে ক্রিকেট নিয়ে ক্রিকেটে এসে কেউ আসে ক্রিকেট থেকে আপনার আত্ম উন্নতির জন্য, কেউ আছে অতীতে আমরা দেখেছি নিকট অতীতে একটা দল বা একটা গোষ্ঠী অনেকগুলো ক্লাব কিনে নিয়েছে যাতে ক্রিকেট বোর্ডে তারা থাকতে পারে, এরকম কিছু বিষয় আছে। তো এইগুলোকে আপনার যদি আমরা দূর করতে পারি, আপনার ক্রিকেটের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারি, আমার মনে হয় যে আমাদের যে আমরা যেভাবে ব্র্যাকেট বন্দী হয়ে আছি ক্রিকেটের ক্রিকেট নিয়ে যে স্বপ্নটা আমরা দেখি সেটা নিশ্চয়ই সফল হবে। আসবে আরও একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে প্রতিটা বিশ্বকাপের আগেই বাংলাদেশ ক্রিকেট দলে অস্থিরতা দেখে আসছে গেল কয়েক বছর ধরে, সামনে আরও একটা বিশ্বকাপ, তার আগে ঘরোয়া ক্রিকেট নিয়ে মানে ক্লাবের রাঘব বলরা রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। সুতরাং আসছে বিশ্বকাপে আরও একটা অস্থিরতার আভাস পাচ্ছেন কিনা, সেই প্রশ্নের উত্তরটা নেবে একটা বিরতির পর। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি খেলার দুনিয়ার সাথে আছি শাহান পাপন। ক্লাবের অবদান আসলে কতটুকু একটা ক্রিকেটারকে একদম ন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি চেইন অফ কমান্ডটাকে এক্সপ্লেন করি আপনার কাছে, একদম মফস্বল থেকে একটা ক্রিকেটার উঠে আসে, জেলা সংস্থা ক্রীড়া সংস্থার হাত ধরে ঢাকা পর্যন্ত আসে, তারপরে ক্লাবে যোগদান করার পর যেটা আমরা দেখতে পাই যে সিজন ভিত্তিক তারা আসলে চুক্তিবদ্ধ হয়, এবং ওই সিজনটা শেষ হয়ে গেলে, নির্দিষ্ট একটা লিগ শেষ হয়ে গেলে কিন্তু ক্লাবের আর ওই কোচিং কাঠামো, প্ল্যান কোনো কিছু আর থাকে না, পরবর্তী আসরের জন্য চিন্তা ভাবনা করে। সুতরাং ক্লাব আসলে ক্রিকেটারকে কতটা তৈরি করে? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টাই বাংলাদেশের ক্রিকেট একটা সময়ে ক্লাবের অবশ্যই অবদান ছিল, অনেক অবদান ছিল। যখন আপনার ক্রিকেটটা সেভাবে বিকশিত হয় নাই বা দেশব্যাপীও ছড়িয়ে পড়ে নাই, মূলত ঢাকা কেন্দ্রিক খেলা ছিল, বা ঢাকার বাইরে দুই একটা বড় বড় শহরে অল্প কিছু খেলা হতো, তখন এই বাংলাদেশে এর বড় বড় ক্লাব যারা আছে তারা ক্রিকেটটাকে টিকিয়ে রেখেছে, তাদের অবদানকে একেবারে অস্বীকার করার বা খাটো করার কোনো কিছু নেই। কিন্তু আপনি যদি তখন দেখেন, ওই সময়ে আপনার একজন ক্রিকেটারের পরিচিতি ছিল নির্দিষ্ট ক্লাবের সাথে জড়িয়ে। আপনি যদি আমিনুল ইসলাম বুলবুল বলেন তাহলে মোহামেডান ক্লাবের নামটা সবসময় আসবে, কারণ উনি মোহামেডান ক্লাবে দীর্ঘদিন খেলেছেন। আকরাম খানের কথা বলেন, উনি আবাহনী ক্লাবে দীর্ঘদিন খেলেছেন। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আবাহনী ক্লাবে দীর্ঘদিন খেলেছেন। সো একটা সময় আমাদের ক্রিকেটারদের পরিচিতিও কিন্তু ওই ক্লাবকে ঘিরেই ছিল। এখন কিন্তু আপনি বলতে পারবেন না এই মুহূর্তে আসলে যিনি কোনো একজন খেলোয়াড়ের নাম যদি আপনি বলেন তিনি সর্বশেষ সিজনে কোন ক্লাবে খেলেছেন, তার আগের সিজনে কোন ক্লাবে খেলেছেন, কেউ বলতে পারবে না, এগুলো বলতে পারবে না, বিকজ ক্লাবের প্রতিও কারো লয়ালিটি নেই, বা ক্লাবও আসলে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে ধারণ করে না। তাহলে এগুলো একেবারেই মৌসুমি পাখির মতো একটা অবস্থা। এবং বাংলাদেশের ক্লাবে যে ধরনের ঘরোয়া ক্রিকেটে ক্লাবে গত কয়েক বছরেই আমরা দেখেছি যে ধরনের দুর্নীতির বিস্তার ছিল, তাতে ক্লাব ক্রিকেটের পারফরমেন্সটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকারকই হয়েছে। ক্ষতিকারক হয়েছে এরকম, আপনি দেখেন ঢাকা লিগে আপনার 700-800 রান করার পর দেখা গেল জাতীয় দলে গিয়ে আর কোনো রান করতে পারছে না। তার কারণ হচ্ছে ঢাকা লিগে একটা খেলোয়াড় 3 বার এলবিডব্লিউ হয়ে তারপর সেঞ্চুরি করে, কিন্তু তাকে এলবিডব্লিউ দেওয়া হয় না, কারণ ক্লাবগুলো তার প্রভাব খাটায়, তাদের
কেউ কেউ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে, কেউ কেউ তাদের কাউন্সিলরশিপ ধরে রাখার চেষ্টা করে। এই যে অনৈতিক প্রভাবগুলো নানাভাবে ক্লাবগুলো খাটায়, তার প্রভাব গিয়ে পড়ে কিন্তু খেলোয়াড়দের পারফরমেন্সের উপরও। তো সেই জন্যই আমি বলছি যে ক্লাবগুলোকে অবশ্যই আমাদের ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখতে হবে, কিন্তু যেই মাত্রায় এই মুহূর্তে আমাদের ক্লাবগুলো সম্পৃক্ত আছে এবং যেই মাত্রায় তারা ডমিনেট করার চেষ্টা করে, সেই মাত্রায় তাদের আর কন্ট্রিবিউশনটা নাই। যদি কন্ট্রিবিউশন থাকতো, আপনি দেখেন একটা সময় বাংলাদেশ শুধু ওয়ানডে খেলতো এবং ওয়ানডেতেই তারা ভালো দল ছিল, এখন কিন্তু সেটা আর বলা যাচ্ছে না। যদি বলাই যেত তাহলে ওয়ানডেতে আপনি সর্বশেষ দেখেন আফগানিস্তানের সাথে বাংলাদেশের রেজাল্টটা কী হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের ওই যে ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো, বিকজ আমাদের ক্লাব ক্রিকেটটা ছিল ওয়ানডে কেন্দ্রিক, সেই মিথটাও কিন্তু ভেঙে গিয়েছে। আমার মনে হয় ইট ইজ হাই টাইম টু রিভিউ দি কন্ট্রিবিউশন অফ দি ক্লাব, এবং এটা রিভিউ করে অবশ্যই তাদেরকে কিভাবে সম্পৃক্ত রাখলে ক্লাবগুলো সঠিকভাবে পরিচালিত হতে পারে, ক্রিকেটে তারা কন্ট্রিবিউট করতে পারে, এবং বাংলাদেশ ক্রিকেটটাও কিভাবে আরেকটু এগিয়ে যেতে পারে, সেই জিনিসগুলো হোল প্রসেস রিভিউ করে ক্রিকেটেও এক ধরনের রিফর্ম আমরা মনে করি যে এখন আসলে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অবশ্যই আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিসিবি আসলে কতটা চ্যালেঞ্জিং টাইম পার করছে আপনার মতে? একপাশে নারীদের যৌন হয়রানি সংক্রান্ত একটা সমস্যা তো রয়েই গেছে, যেটা হচ্ছে তদন্তাধীন। আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে বিপিএল থেকে যাদের মানে থেকে অকশন থেকে নাম বাদ দেওয়া হলো 9 ক্রিকেটার, সেখানেও তারা রিট করেছে, সেটা নিয়েও জল খোলা হচ্ছে। একই সাথে আরও একটি সমস্যা, সেটা হচ্ছে ক্লাব বয়কটের ঘোষণা। আমি আসলে চলমান যে ইস্যুটা চলছে, জাহানারা ইস্যুতে আরও মানে সময় নেওয়া হয়েছে 15 দিনের মতো, এবং আগামী 20 তারিখ হচ্ছে এটা প্রতিবেদন জমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এবং একই সাথে বলা হয়েছে যে একটা অভিযোগ দাখিল করার জন্য। এটা নিয়ে আসলে দীর্ঘসূত্রতার কারণ কি বলে আপনার মনে হয়? এটা আমি দীর্ঘসূত্রিতা মনে করি না। এইটা কিন্তু ওয়ান অফ কোনো ইনসিডেন্ট না। যেই বিষয়টা আলোচিত হয়েছে সেটা বলা হয়েছে যে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে এক ধরনের অ্যাবিউজ চলেছে, এই অ্যাবিউজগুলা চেক করা হয় না, এই অ্যাবিউজগুলোকে নিয়ন্ত্রণ করা হয় না, এবং এটা এখন আলোচনায় যেহেতু এসেছে এবং এই সমস্যাগুলো যেহেতু অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা, এটা একটা ঘটনা হলে সেই ঘটনার উদ্যোপান্ত বা আগে পরের বিষয় বিশ্লেষণ করে দ্রুত হয়তো তদন্ত কমিটি একটা সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু এখানে অ্যাবিউজটা হয়েছে অনেক দিন ধরে, এবং সেটা যখন হয়েছে তখন সেভাবে সেটা নিয়ে কোনো কাজ করা হয় নাই। এখন এটা আলোচনায় যেহেতু এসেছে, যদি এটার জন্য 15 দিন বেশি সময়ও লাগে, এই সমস্যাটা যাতে সমূলে উৎপাটন করা যায়, এই সমস্যাটা যাতে বাংলাদেশের ক্রিকেটে আর ফিরে না আসে, এবং এটার জন্য উপযুক্ত পদক্ষেপ যাতে নেওয়া যায়, সেটার জন্য যদি 2-1 দিন বেশি সময় লাগেও তদন্ত কমিটি, আমি মনে করি তাদেরকে সেই সময়টা দেওয়া উচিত, যাতে করে আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি। কারণ আপনি জানেন এটা কিন্তু ছোট কোনো অভিযোগ না, এমনিতেই হলো আপনার এই মেয়েদের বিরুদ্ধে যৌন হয়রানি, এটা একটা ব্যাপক মাত্রায় অভিযোগ। তারপরে বাংলাদেশ ক্রিকেটে এই সমস্যাটা যদি দ্রুত সমাধান না করা যায় বা এটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এটার প্রভাব হবে সুদূরপ্রসারী, নেতিবাচক প্রভাব। সুদূরপ্রসারী এই অর্থে যে আমাদের দেখেন আমাদের মেয়েদের ক্রিকেটটা মাত্র আপনার উপরের দিকে উঠছে, এবং সরকারও কিছু পদক্ষেপ নিয়েছে, ইনকাম ডেসপারিটি যেটা ছেলেদের এবং মেয়েদের মধ্যে, এগুলো কমানোর চেষ্টা করেছে। স্পন্সররাও আগ্রহী হচ্ছে, কারণ আমাদের মেয়েরা ভালো করছে। তো এরকম একটা সময়ে যদি এই ধরনের অভিযোগের কারণে মেয়েদের ক্রিকেটের প্রতি আমাদের মেয়েরাই উৎসাহ হারিয়ে ফেলে, তাহলে সেটার প্রভাব ক্রিকেটের জন্য খুব নেতিবাচক হবে এবং খুবই ক্ষতিকারক হবে। তো এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তাড়াহুড়া না করে বরঞ্চ সমস্যার গভীরে গিয়ে সমস্যাটা সমাধানের যদি চেষ্টা করা যায়, এবং সেই জন্য যদি 10 দিন বেশি সময়ও লাগে, সেই সময়টা আমি মনে করি যে দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। আরও একটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে, একটা হচ্ছে যে গতকালকেই অভিযোগপত্র চাওয়া হয়েছে, যে বাদীপক্ষের কাছ থেকে অভিযোগপত্র চাওয়া হয়েছে, যদিও মামলা হয়নি এখনো পর্যন্ত। বাদীপক্ষ হিসেবে আমরা ধরে নিচ্ছি জাহানারা আলমদের, তাদের কাছ থেকে অভিযোগপত্র চাওয়া হয়েছে। এটা আসলে দেরি হয়ে গেল কিনা চাওয়ার এই বিষয়টা। আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে যেখানে অনেকটা বিসিবি এর সাথে সম্পৃক্ত, যেহেতু বিসিবির নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারাই দোষী, সুতরাং বিসিবিকে বোধহয় একটা পক্ষ বলাই যায়। সেখান থেকে বিসিবির একজন পরিচালক তদন্ত কমিটিতে রয়েছে। এটা আসলে আপনি কিভাবে দেখেন? না, এটা বিসিবির একজন পরিচালক তদন্ত কমিটিতে তো থাকতেই পারে, কারণ পুরো তদন্তটা তো বিসিবি একা করছে না, এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা
প্যানেলিস্ট কিছু আছেন যারা তদন্তের সাথে সম্পৃক্ত। আর বিসিবির নারী উইংয়ের পরিচালক উনি তদন্ত কমিটির সাথে এই মুহূর্তে আছেন। উনি যদি না থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে বা তদন্ত প্রক্রিয়ায় কী ধরনের গাফিলতি বা আসলে সমস্যাগুলো কীভাবে আসছে, কীভাবে তৈরি হয়েছে, সেগুলো তো একটা উপলব্ধির একটা বিষয় আছে। তদন্ত কমিটি তো সেটা উপলব্ধি করবে, কারণ তদন্ত কমিটির রিপোর্ট দিয়ে কিন্তু ওনাদের দায়িত্বটা শেষ হয়ে যাবে। তারপরে তাদের সুপারিশ বাস্তবায়নটাও তো কিন্তু বিসিবিকেই করতে হবে, এবং সেটা যাতে ঠিকঠাক মতো হয় সেই তদন্ত প্রক্রিয়ার সাথে বিসিবির একজন সদস্য থাকলে আপনার এখানে তো কোনো সমস্যা আমি অন্তত দেখি না। কারণ এটা আরও 4 জন তদন্ত কমিটির সদস্য আছেন তারা, এবং খুবই উচ্চ পর্যায়ের, কেউ আইন বিশেষজ্ঞ আছেন, সাবেক বিচারপতিও সম্ভবত আছেন। তো তাদের নেতৃত্বে যখন তদন্ত কমিটি হবে সেখানে তারা বিসিবির একজন সদস্য থাকলে তিনি তার এই কলিগদেরকে বাঁচিয়ে দিবেন এরকমটা ভাবার কোনো কারণ নেই। এবং বিসিবি যিনি সদস্য হয়েছেন তিনি মাত্র বিসিবিতে যোগ দিয়েছেন, তিনি তার বিসিবির সব কলিগকে চিনেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের প্রতি তার কোনো পার্সোনাল আপনার সফটনেস থাকারও কোনো কারণ নাই, কারণ তিনি তো তাদের সাথে আগে কাজ করেননি। তিনি নতুন বিসিবিতে এসেছেন, তার দায়িত্বই হচ্ছে আসলে বিসিবিটাকে নতুন করে ঢেলে সাজানো, যাতে করে পুরনো যে সমস্যাগুলোর কারণে বিসিবি এগোতে পারেনি সেই সমস্যাগুলো দূর করা যায়। তো তাহলে তার সম্পৃক্ততাটাকে আমরা বরং ইতিবাচকভাবে দেখি। আজ ভাই খুব ছোট্ট করে একটু জানতে চাইবো যে ক্রীড়া উপদেষ্টাও বলেছিলেন যদি জাহানারা আলমরা আইনি সহযোগিতা চান তাহলে সরকারের পক্ষ থেকে করা হবে, অর্থাৎ এনএসএ পক্ষ থেকে। আসলে সরকার এইটাকে আসলে মনিটরিংয়ের মধ্যে রেখেছে কি না, যে এইটার সুরাহা কিভাবে হয়? শুধু ক্রিকেট না, শুটিংয়েও কিন্তু এ ধরনের মানে আলোচনা এবং মামলা পর্যন্ত গড়িয়েছে শুটিংয়ের যৌন হয়রানির ব্যাপারে। তো সরকার এটাকে আসলে মনিটরিং করছে কিনা? না, অবশ্যই মনিটর করছে সরকার। মনিটর করছে বলেই তো আপনি দেখেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আপনার সবগুলো ফেডারেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে এই ধরনের একটা কমিটি করার জন্য, যাতে করে কোনো ধরনের হয়রানির শিকার হলে সেই কমিটিটাকে রিপোর্ট করতে পারে, এবং জাতীয় ক্রীড়া পরিষদে সরাসরিও কেউ চাইলে রিপোর্ট করতে পারে। তো সরকারের এই বরঞ্চ আমরা বলবো যে আগে এই ধরনের অনেক অ্যাবিউজের কথা আমরা শুনেছি। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে ওয়েট লিফটার রেপ্ট হয়েছে এরকম একটা ঘটনাও শুনেছি। সেখানে ওয়েট লিফটিং ফেডারেশনের কর্মকর্তারা এসে আপনার যিনি ভিকটিম তাকে তার কথাটা না শুনে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সেভ করার চেষ্টা করেছে, এরকম অভিযোগ আমরা আগেও দেখেছি। এটা কিন্তু নতুন আসেনি। তো সরকার এখন যে উদ্যোগগুলো নিয়েছে যে এটা যাতে রিপোর্ট হয়, প্রথমত কোনো অ্যাবিউজ যখন হয় সেই অ্যাবিউজটা যাতে মেয়েরা নিঃসংকোচে রিপোর্ট করতে পারে, তাহলে সরকারের পক্ষে ব্যবস্থা নিতে সুবিধা হবে। সেইটা সবগুলো ফেডারেশনকে এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই ফেডারেশনগুলো সে বিষয়ে কাজও শুরু করেছে। আপনি জানেন যে আপনার আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে আপনার এই 30শে নভেম্বর। অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে একটা অ্যাথলেট কমিটি থাকে, আপনি হয়তো জানবেন যে এই অ্যাথলেট কমিটিতে অ্যাথলেটদের প্রতিনিধিরাই থাকে। যদি কোনো ফেডারেশনে এই ধরনের সমস্যা তারা দেখে তাহলে এই সমস্যাগুলো এই অ্যাথলেট কমিটিতেও তারা তুলতে পারে। অলিম্পিক কিন্তু এক ধরনের আপনি বলতে পারেন ক্রীড়াঙ্গনের একটা সর্বোচ্চ সংস্থাই, অন্যতম সর্বোচ্চ সংস্থা, যার আপনার নেতৃত্বে আছেন আমাদের স্বয়ং সেনাপ্রধান। সো যদি এই অ্যাথলেট কমিটিতে ওই প্রবলেমগুলো যায় তাহলে তারাও কিন্তু এটা দেখতে পারে। সো নানা ধরনের মেকানিজম কিন্তু আছে, এবং এখন বিষয়টা হলো সেই মেকানিজমগুলোকে আপনি কতটা অ্যাক্টিভেট করবেন এবং কতটা ইউজ করবেন। সেটা যদি করা যায়, সদিচ্ছা যদি থাকে, তাহলে এই সমস্যাটা থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। আজ ভাই কখনো কি এভাবে ভেবেছেন যে আমাদের যতগুলো ফুটবল, ক্রিকেট, হকির বাইরে যতগুলো ফেডারেশন আছে এবং সবগুলোতেই হচ্ছে মেয়েরা সম্ভাবনাময়, অথচ কোনো একটা ফেডারেশনের কর্তা পর্যায়ের কোনো নারী নেই, সাধারণ সম্পাদক পর্যায়ে? কারণ পদাধিকার বলে তো হচ্ছে সভাপতি হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের থেকে হচ্ছে হয় সেনাপ্রধান অর সামথিং। তো কোনো এই ফেডারেশনগুলোতে এই উচ্চ পর্যায়ে নারীদের থাকা উচিত কিনা? না, আমার মনে হয় আপনি বিষয়টা যেভাবে বলেছেন এরকম না। এমনিতে আমাদের নারী সংগঠকের সংখ্যা কম, আর কোনো ফেডারেশনের নারী নাই এরকম না। আমি নারী মানে উচ্চ পর্যায়ের কথা বলছি, উচ্চ পর্যায়ে আছে। আমি এইবার যে সার্চ কমিটিটা হয়েছিল স্পোর্টসে এই ইন্টারিম গভর্নমেন্টে, আমি তার একটা মেম্বার ছিলাম। আমাদের শুটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এই মুহূর্তে নারী। আমি আপনাকে ঠিক তাৎক্ষণিকভাবে বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি যে নারীদেরকে যত বেশি সম্পৃক্ত রাখা যায়। এমনকি ক্রিকেট বোর্ডেও সরকার মনোনীত যে 2 জন পরিচালক, কারণ নির্বাচিত কারা হবে সেটা তো কাউন্সিলররা ঠিক করবে, কিন্তু সরকারকে 2 জন নারী মনোনয়ন দেওয়ার সুযোগ আছে। সরকারও কিন্তু আপনার প্রথমে একজন পরিচালককে
দুজন পরিচালককে নিয়োগ দিয়েছিল, তাদের একজন পদত্যাগ করায় সরকারও উপলব্ধি করেছে যে হ্যাঁ নারীর উপস্থিতি বাড়ানো প্রয়োজন, কারণ এবং সেই উপলব্ধি থেকে ক্রিকেট বোর্ডেও কিন্তু একজন নারী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আসলে প্রথম একজন নারী পরিচালক আমরা ক্রিকেট বোর্ডে পেলাম এই সরকারের সময় এসে। আপনার এর আগে আমরা একজন লম্বা সময় আগে 10 সদস্যের উপদেষ্টা কমিটিতে একজন নারীর উপস্থিতি ছিল। এখন প্রথমত আমাদের নারী সংগঠকের সংখ্যা কম, কিন্তু তারপরেও চেষ্টাটা চলছে যে তাদেরকে উৎসাহিত করে নারীদেরকে আরও বেশি সম্পৃক্ত করার, যে কারণে কোনো ফেডারেশনে উচ্চ পর্যায়ে নারীরা নাই। আপনি এই যে অভিযোগটা করেছেন এই অভিযোগটা আমি খণ্ডন করতে পারছি, কারণ অভিযোগ বলি না, এটা আপনি তথ্য হিসেবে দিয়েছেন, কিন্তু আমি জানি যে আমাদের শুটিং ফেডারেশন যেখানে মেয়েদের উপস্থিতি অনেক বেশি এবং আমাদের মেয়ে শুটাররা কিন্তু অতীতে আমাদের জন্য অনেক গৌরব বয়ে এনেছে, এবং শুটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এই মুহূর্তে নারী। আমি ঠিক মনে করতে পারছি না, আরও দুই একটা ফেডারেশনে সহসভাপতি বা জেনারেল সেক্রেটারি পর্যায়ে সম্ভবত আছে, আমি তারা নারীরা আছে। তবে এই ক্ষেত্রে আমাদের তো নারী সংগঠকের স্বল্পতা আছেই। আশা করি যে আমাদের নারী সংগঠকরাও বেরিয়ে ভবিষ্যতে আমাদের যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত আছেন তারা নিজেরাও তাদের ক্যারিয়ার শেষে এই সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হবেন, তখন তাদের উপস্থিতি ফেডারেশনগুলোতে আরও বাড়বে। আমরা আরও একটা বিরতিতে যাব, তো বিরতির পর আরও আলোচনা করব। দর্শক, সময় হলো আরও একটা বিরতি নেবার, সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কথা বলছিলাম আজাদ মজুমদারের সাথে ক্রিকেট নিয়ে। আজাদ ভাই, সাম্প্রতিক সময়ে হচ্ছে বিপিএল-এর অকশন হয়ে গেল, সেখানে 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছেন নাইম শেখ, একজন ক্রিকেটার। এবং একই সাথে আরও একটা প্রসঙ্গ সেখানে চলে আসে, সেটা হচ্ছে যে নারী বিপিএল-এর ঘোষণা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও এর আগেও যারা ছিলেন বিসিবিতে তারাও কিন্তু ঘোষণা দিয়েছিলেন নারী বিপিএল আয়োজনের। তারই সাথে আরও একটি বার্নিং ইস্যু সেটা হচ্ছে যে 9 ক্রিকেটারকে অকশন থেকে বাদ দেওয়া হয়েছে নামটা শেষ মুহূর্তে এসে, এবং সেখান থেকে বিরোধী পক্ষ প্রশ্ন তুলেছে, বিসিবি বিরোধী পক্ষ, যে আসলে দোষী প্রমাণিত না হওয়ার আগেই কেন একজনকে দোষী বানিয়ে তাকে অকশনের বাইরে রাখা হলো। এই প্রসঙ্গটা দিয়ে আসলে শুরু করতে চাই, যে এই যে 9 ক্রিকেটারকে বাদ দিয়ে অকশনটা হলো, সেটা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে বিপিএল-এর অকশনে কারা থাকবেন এটার কি কোনো ক্রাইটেরিয়া আছে? কোনো ক্রাইটেরিয়া নেই, এটা পুরোটাই বিসিবির প্রেরোগেটিভ। একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ক্রিকেটার থাকবেন। হ্যাঁ, ওনারা ক্রিকেটার হবেন, ক্রিকেট খেলতে পারেন, এরকম বিসিবির এটা প্রেরোগেটিভ। বিসিবি কাকে রাখবে কি কাকে রাখবে না, এটা বিসিবির সিদ্ধান্ত। যেহেতু এটা কোনো ক্রাইটেরিয়া নাই, এটা কোনো ক্রিকেটারের রাইট না, এটা একটা প্রিভিলেজ। সেই প্রিভিলেজটা বিসিবি একজন খেলোয়াড়কে দেবে। এখন বিসিবি যে কোনো কারণে একজন খেলোয়াড়কে প্রিভিলেজটা দিতে পারে, নাও দিতে পারে, এটা নিয়ে ওই খেলোয়াড়ের কোনো বক্তব্য নাই। কারণ বিসিবি মনে করেছে যে সে বিপিএলে অকশনে থাকার যোগ্য না, এটা তার পার্সোনাল ইন্টিগ্রিটির সমস্যা থাকতে পারে, তার পারফরমেন্সের সমস্যা থাকতে পারে, ফিটনেসের সমস্যা থাকতে পারে, অনেক কিছু তার প্রবলেম থাকতে পারে। সো কাউকে যদি বিসিবি মনে করে যে সে এই প্রিভিলেজটা দেবে না, এখানে এটা নিয়ে আসলে বাড়তি আলোচনা করার সুযোগ নেই। আর বিসিবি বিরোধী পক্ষ বলতে আমি কোনো পক্ষ দেখি না, আমি মনে করি যে সবাই ক্রিকেটের পক্ষ। ক্রিকেটের স্বার্থে যেটা ভালো হবে সেটা নিয়েই আমাদের সবাই আলোচনা করা উচিত। আপনি যাদেরকে বিসিবির বিরোধী পক্ষ বলছেন, আমি মনে করি যে তারাও আসলে ক্রিকেটের ভালো চান, তারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকতে চান, হয়তো কোনো কারণে এই মুহূর্তে সম্পৃক্ত নাই, কিন্তু অতীতে ছিলেন। আমরা আশা করি যে তারা হয়তো ভবিষ্যতেও আপনার ক্রিকেটের সাথে সম্পৃক্ত হবেন। বিসিবি তো চিরকালীন কোনো বিষয় না, যে কমিটিটা আছে এই সংগঠকরাই বিভিন্ন সময় থাকবেন। তখন কি বিপিএলে যদি কোনো ধরনের আপনার কারো বিরুদ্ধে যদি জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ আসে, তারা কি রাখতে পারবেন তাকে? যে তারাও তো পারবেন না, কারণ জুয়ার ব্যাপারে তো তাদেরও তো জিরো টলারেন্স থাকা উচিত, বা তাদের আছে বলে আমি বিশ্বাস করি। আমরা বিপিএল নিয়ে অনেক সমালোচনা করেছি, অতীতে বিপিএলের অনেক নাম দেওয়া হয়েছে, অনেক সমালোচনা বিপিএলের হয়েছে, এবং বিপিএলের মধ্যে সমস্যা ছিল। সমস্যা থাকার কারণেও এরকম একটা সম্ভাবনাময় লিগ, যেটা শুরু হয়েছিল অনেক ঢাকঢোল পিটিয়ে, এবং বাংলাদেশের ক্রিকেট বাজারও কিন্তু অন্য অনেক দেশের চেয়ে বড়, আমাদের ইকোনমিও গ্রো করছে, মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ আছে। তারপরেও বিপিএলটা এখন একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি বলবো, এটা সম্ভাবনার পরিবর্তে এটা সমস্যার নাম হয়ে গিয়েছে, তাই না? তো এইটাকে ক্লিন করা আসলে আমাদের সবার সম্মিলিত দায়িত্ব এটাকে। কারণ প্রথম কথা হলো ক্রিকেটটাকে আমাদের চালু রাখতে হবে। আপনি জানেন ক্রিকেটে এখন অর্থ আসছে টি-20 থেকে, বা টি-20 ক্রিকেটটাই আসলে ক্রিকেটের ফিউচার অনেকে মনে করছেন। তো এরকম একটা পজিশনে আমরা তো টি-20 ক্রিকেটকে বাদ দিতে পারবো না, কিন্তু টি-20 ক্রিকেটকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। একই সাথে ক্রিকেটের যে ইন্টিগ্রিটিটা সেটাও ঠিক রাখতে হবে, ক্রিকেটারদের ইন্টিগ্রিটি। অতীতে আপনি যে দেখেছেন যে এইসব খেলোয়াড়দের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জুয়ার অভিযোগ এসেছে, বা জুয়া সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, তাদের আবার ব্যক্তি জীবনে পার্সোনাল ইন্টিগ্রিটি
ইন্টিগ্রিটির যে অভিযোগ সেগুলোও এসেছে। আমাদের ক্রিকেট নিয়ে কিন্তু আমাদের ক্রিকেটারদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। তো এইসব ক্ষেত্রে যদি বিসিবি তার শূন্য টলারেন্সের যদি অবস্থানটা গ্রহণ না করতে পারে এবং এটাতে যদি কেউ বাধা দেয়, তাহলে আমি মনে করি না যে ক্রিকেটের জন্য তিনি ঠিক সেই অর্থে মঙ্গল চান। সেটাই। আর So, একটা প্রসঙ্গ আছে এখানে, জি প্লিজ। সেটা হচ্ছে যে 1,20,00,000 টাকায় নাইম শেখ বিক্রি হয়েছেন, অর্থাৎ তাকে দলে ভিড়িয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি। এই যে 1,20,00,000 টাকায় একটা ক্রিকেটার নিলামে বিক্রি হলো, একই সাথে আরও একটি বিষয় যেটা দেখা যায় যে ইয়াসির আলী চৌধুরী রাব্বি তিনি 68 লাখ টাকায় বিক্রি হয়েছেন। পক্ষান্তরে টি-20 দলের অধিনায়ক, অর্থাৎ জাতীয় টি-20 দলের অধিনায়ক লিটন দাস, তার দাম হয়েছে 70 লাখ। এই ব্যাপারগুলোকে যদি আপনি মেলাতে যান, আসলে পুরো অকশন প্রক্রিয়াটা আসলে কিভাবে আপনি অবজার্ভ করলেন? না, এইটাকে আসলে সেভাবে সমালোচনার চোখে যদি না দেখে এভাবে দেখা উচিত যে নিলাম জিনিসটাই তো এরকম, আপনার কারো দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে, কারো দাম খুব কম থাকবে। আপনি যদি দেখেন আমাদের মাশরাফি বিন মুর্তজা, ওনার এক সময় 6 কোটি রুপি উঠেছিল আইপিএলে ওনার দাম, কিন্তু উনি মাত্র একটা বা দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, উনি খেলতে পারেননি, কিন্তু যে কোনো কারণেই হোক ওনাকে নিয়েছে। যারা নিলামে একজন খেলোয়াড় কিনেন তারা অনেক হিসাব করে তার যে পার্টিকুলার স্লটে তার যে ধরনের খেলোয়াড় দরকার সেটা মাথায় রেখে তারা নিলামে অংশ নেন। তো তারা মনে করেছেন যে তারা এই খেলোয়াড়ের জন্য এই খেলোয়াড়টা তাদের দরকার, এবং অন্য একটা দল হয়তো একই খেলোয়াড়কে নিয়ে তাদের সাথে নিলামে যখন দর কষাকষিতে সম্পৃক্ত হয়েছে তখন এটা অবভিয়াস কারণে তার দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ দর কষাকষির জন্যই এই অবস্থাটা হয়। অবশ্যই এই জন্যই তো এটাকে নিলাম। একটা মন্তব্য চাই, সেটা হচ্ছে যে অনেকেই আগে বলেছেন যে নারী বিপিএল চালু করব, শেষ পর্যন্ত তারা করতে পারেননি। আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন, কিভাবে দেখছেন ছোট্ট করে যদি উত্তরটা দেন। এটা চালু করতে পারলে খুবই ভালো, তবে চালু করার আগে, এটা চালু হওয়ার পর এখন পুরুষ বিপিএল নিয়ে যে বিতর্ক হচ্ছে এরকম যেন কোনো বিতর্ক না হয় সেদিকটাতে খেয়াল রাখা জরুরি, যাতে এমনিতেই নারীদের ক্রিকেটে কিছু স্পর্শকাতর বিষয় থাকে, সেগুলো নারীদের ক্রিকেটে এই বিতর্ক যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত। এবং বিসিবির উচিত আসলে প্রথমে আমাদের এই মুহূর্তে যে বিপিএলটা চালু আছে এটাকে ক্লিন করা। এটাকে ক্লিন না করতে পারলে নতুন করে আরেকটা বিপিএল চালু করলে হবে না। আজ পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষ। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।